হ্যালো স্টুডেন্ট, গুড আফটারনুন টু অল। ওয়েলকাম টু রাইস এডু টার্গেট এসএসসি। অন্যান্য দিনের মতো আজকে আমরা সাবজেক্ট ইকোনমিক্সের উপরে বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলাপ আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তোমরা সবাই অ্যাক্টিভলি পার্টিসিপেট করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, যাতে আরও অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট এই প্ল্যাটফর্মটা সুযোগ সুবিধা নিতে পারে। সো আমরা ক্লাসটাতে এন্টার করছি। তো আশা করি বোর্ডে তোমাদের কাছে কোয়েশ্চেনটা ভিজিবল। কি বলেছে দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে দেখো। ফার্স্ট কোয়েশ্চেন আমাদের বলছে যে দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ দ্য পাওয়ার টু প্রিন্ট কারেন্সি নোটস অফ রুপিজ আপ টু। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমাদের দেশের সেন্ট্রাল ব্যাঙ্ক, আমরা সবাই জানি। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত ডিনোমিনেশনের, হায়েস্ট ডিনোমিনেশনের রুপি নোট ইস্যু করতে পারে? আচ্ছা, এই কোয়েশ্চেনটার আনসার কি হবে বলো। আচ্ছা বলো, এই কোয়েশ্চেনটার আনসারটা কি হবে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যে ইন্ডিয়ার অ্যাপেক্স ব্যাঙ্ক, সেই ব্যাঙ্ক কোন ডিনোমিনেশনের, হায়েস্ট ডিনোমিনেশনের কারেন্সি ইস্যু করার পাওয়ার এনজয় করে? আমরা সবাই জানি আরবিআই অ্যাক্ট 1934 অনুযায়ী রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়াতে কারেন্সি ইস্যু করার সোল রাইট, একক রাইট এনজয় করে। অনলি 1 রুপি নোট এবং যত কয়েন, সেগুলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাকচুয়ালি ইস্যু করে না, সেটা ইস্যু করে থাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কিন্তু সেটা ডিস্ট্রিবিউশন বা বন্টনের পাওয়ারটা রিজার্ভ ব্যাঙ্ক এনজয় করে। কিন্তু সেটা ছাড়া বাকি যে কোনো ডিনোমিনেশনের কারেন্সি নোট ইস্যু করা এবং সেগুলোকে ডিস্ট্রিবিউট করার সোল রাইট, একক রাইট কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক এনজয় করে থাকে। তো এখানে প্রশ্ন করা হয়েছে যে হায়েস্ট কি ডিনোমিনেশনের ইস্যু করতে পারে? তো আনসারটা হবে 10,000, রাইট? সুতরাং ডেফিনেটলি এটা একটা স্ট্যাটিক পার্টের কোয়েশ্চেন। বহুবারের বিভিন্ন পরীক্ষায় সিজিএল, সিএইচএসএল, এমটিএস, স্টাফ সিলেকশনে যে কোনো পরীক্ষাতে আমরা আসতে দেখেছি। তো সবাই একটু তৈরি করে রেখো। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো। হুইচ অফ দ্য ফলোয়িং গ্রান্টস অর গ্রান্ট ডিরেক্ট ক্রেডিট অ্যাসিস্ট্যান্স টু রুরাল হাউসহোল্ড? রুরাল হাউসহোল্ড বা গ্রামীণ যে গৃহস্থালী, সেখানে ডাইরেক্ট ক্রেডিট মানে সরাসরি ঋণ প্রদান করার বডি কোনগুলো হয়ে থাকে? রিজিওনাল রুরাল ব্যাঙ্ক, ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, নাবার্ড। কোড কি আছে দেখো, 1 and 2, 1 and 3, only 2, 1, 2 and 3। আচ্ছা, এই কোয়েশ্চেনটার আনসার কি হবে বলো। মানে কোন ধরনের প্রতিষ্ঠান থেকে গ্রামাঞ্চলের লোকজন সরাসরি গ্রান্ট বা ডাইরেক্ট ক্রেডিট মানে সরাসরি ডাইরেক্ট লোন পাওয়ার প্রিভিলেজটা এনজয় করে থাকে, রাইট? বলো, এই কোয়েশ্চেনটার আনসার কি হবে? রামিজ, সৌভিক সবাই বলছো 2। আচ্ছা, রামিজ বলছো 2B, সৌভিক বলছো 2A। তো আনসারটা হবে কিন্তু 2 এর আনসার উইদাউট এনি ফেল এ হবে। কেন হবে দেখো, নাবার্ড কিন্তু এগ্রিকালচারের অ্যাপেক্স ব্যাঙ্ক, রাইট? এটাকে বলা হয় অ্যাপেক্স ব্যাঙ্ক অফ ইন্ডিয়ান এগ্রিকালচার, রাইট? অ্যাপেক্স ব্যাঙ্ক অফ ইন্ডিয়ান এগ্রিকালচার, অ্যাপেক্স ব্যাঙ্ক অফ ইন্ডিয়ান এগ্রিকালচার। ভারতীয় কৃষিকার্যের ক্ষেত্রে বা কৃষিক্ষেত্রে, সেক্ষেত্রে অ্যাপেক্স ব্যাঙ্ক হিসাবে যে ব্যাঙ্ক কাজ করে থাকে সেটা নাবার্ড। মানে গ্রামাঞ্চলে কোনো ফার্মারের লোনের প্রয়োজন হলে সে নাবার্ডের কাছে লোনের আবেদন করলে কখনোই পাবে না। কারণ যে কারণে তুমি আরবিআইয়ের কাছে লোনের অ্যাপ্লাই করলে লোন পাবো না, কারণ আরবিআই রিটেল ব্যাঙ্কিং করে না। আমার তোমার মতো লোকজনদের ব্যাঙ্কিং পরিষেবা দেওয়াটা আরবিআইয়ের কাজ নয়। আরবিআই বিং দ্য অ্যাপেক্স ব্যাঙ্ক,
ব্যাঙ্কগুলোর ব্যাংকার হিসাবে কাজ করে, ব্যাংকার্স ব্যাংক হিসাবে কাজ করে, গভর্নমেন্টের ব্যাংকার হিসাবে কাজ করে। একই রকমভাবে রুরাল এরিয়াতে কোনো ফার্মারের যদি লোনের প্রয়োজন হয়, সে রিজনাল রুরাল ব্যাংক, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক তাদের কাছে যাবে, কারণ ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক ইজ আ পার্ট অফ দ্য কোঅপারেটিভ ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংকের লং টার্ম স্ট্রাকচারের মধ্যে পড়ে, তো তাদের কাছে যাবে। এবার এদের যদি ফান্ডের প্রয়োজন হয় সেটাকে রিফিনান্স করে থাকে নাবার্ড, তো নাবার্ড কিন্তু রিফিনান্সিং এজেন্সি হিসাবে কাজ করে। সুতরাং আনসারটা উইদাউট এনি ফেল এ হবে, তার মানে রিজনাল রুরাল ব্যাংক, ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক হবে, নাবার্ড হবে না, রাইট। পরের কোয়েশ্চেন কি বলেছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলেছে লিড ব্যাংক স্কিম ওয়াজ স্টার্টেড। লিড ব্যাংক স্কিম ইন্ডিয়াতে কবে স্টার্টেড হয়েছিল? লিড ব্যাংক স্কিম, এই স্কিমটা ইন্ডিয়াতে আমরা কবে দেখেছি? অক্টোবর 1956, অক্টোবর 1969, ডিসেম্বর 1969, ডিসেম্বর 1980। আচ্ছা, এই কোয়েশ্চেনটা আনসার কী হবে বলো? লিড ব্যাংক স্কিম বিষয়টা কবে আমরা দেখেছি? গল্পটা একটু বলে রাখি। লিড ব্যাংক স্কিম মানে কোনো একটা ব্যাংকের লিডার ব্যাংক হিসেবে আইডেন্টিফাই করা, রাইট। ভারতীয় ব্যাংকিং সিস্টেমের ক্ষেত্রে একটা সময় নারিম্যান কমিটির রেকমেন্ডেশনে এই ধরনের একটা স্কিম আমরা অপারেট হতে দেখি, যেখানে একটি ব্যাংকের লিডার হিসাবে আইডেন্টিফাই করা হচ্ছে এবং সেই লিডার ব্যাংকটার আন্ডারে সেই ডিস্ট্রিক্টটার ওভারঅল ডেভেলপমেন্টের রেসপন্সিবিলিটি দেওয়া হচ্ছে। তার মানে ব্যাংক তো বেসিক ব্যাংকিং পরিষেবা যা প্রদান করার গ্রাহকদের সে তো করবেই, তার পাশাপাশি ওই ডিস্ট্রিক্টে কটা ইন্ডাস্ট্রিয়াল ইউনিট রয়েছে, ফার্মারদের কী পরিমাণ লোনের প্রয়োজন আছে এবং সমস্ত ইউনিটস মিলে কী পরিমাণ লোন প্রোভাইড করছে, ইজ দেয়ার এনি ডিসক্রিপেন্সিস আছে কিনা, এই সমস্ত বিষয়গুলো অ্যাকচুয়ালি তো ব্যাংকের কাজের মধ্যে পড়ে না, কিন্তু লিড ব্যাংক স্কিমের আন্ডারে ওই এক একটা ডিস্ট্রিক্ট বিভিন্ন ব্যাংকের নামে আমরা অ্যালট করেছি, যাতে কিনা সেই ডিস্ট্রিক্টের ওভারঅল ডেভেলপমেন্টের রেসপন্সিবিলিটি ব্যাংকটা নেয়। তো এই স্কিমটা ইন্ডিয়াতে খুব একটা সাকসেসফুল নয়, ইট হ্যাজ আ ভেরি লিমিটেড সাকসেস। তো তোমাকে প্রশ্ন করা হয়েছে যে এই স্কিমটা আমরা ইন্ডিয়াতে কবে আসতে দেখেছি। আচ্ছা, এই কোয়েশ্চেনটার আনসার কি হবে বলো? আচ্ছা, তোমরা সৌভিক আনসার দিচ্ছ 3C, একদমই ঠিক। ডিসেম্বর 1969 আমরা দেখেছি। তার মানে দুটো ইয়ারই আছে ডিফারেন্ট মান্থের এগেনস্টে, রাইট। দুটো অপশানই আমরা দেখছি, ডিফারেন্ট মান্থ আছে কিন্তু তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ইয়ারটা সেম আছে। যারা একটু জানে তারা এটা উইদাউট এনি ফেল আনসার করবে যে 1969 হয়েছে, কিন্তু সেটা অক্টোবর হয়েছে না ডিসেম্বর হয়েছে সেই বিষয়ে একটা কনফিউশন থেকে থাকে। তো তোমরা আনসারটা সি করেছো, একদম রাইটলি সেড। এবং 1969 ইয়ারটা কোনো দিনই ভুলবে না, কারণ 1969 সেই ইয়ার যেই ইয়ারে আমরা 14টা ব্যাংক জাতীয়করণ করেছিলাম, তাই না? তাহলে 14 ব্যাংকে ন্যাশনালাইজ ব্যাংক হিসাবে আমরা রিকগনাইজ করি। এই 14টা ব্যাংক প্রাইভেট ব্যাংক ছিল, তাদের প্রত্যেকে পেড আপ ক্যাপিটাল ছিল 50 crore। সেই সমস্ত ব্যাংকগুলোকে গভর্নমেন্টের অধিগ্রহণে আনা হয়। এই প্রসেসটাকে বলা হয় ন্যাশনালাইজেশন বা রাষ্ট্রায়ত্তকরণ। এই প্রসেসের মধ্যে দিয়ে সেই সময় যতগুলো ব্যাংক মুভ করেছে তাদের নাম্বারটা 14। তো সেই একই ইয়ারে আরেকটা উল্লেখযোগ্য পদক্ষেপ হলো এই লিড ব্যাংক স্কিমের গল্পটা। তো তোমরা একদম রাইট আনসার দিয়েছো। এরপরে নেক্সট কোয়েশ্চেন আমরা মুভ করব। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, সিন্স দ্য ইকোনমিক রিফর্ম। তো ইকোনমিক রিফর্ম আমাদের ইকোনমিতে কবে হয়? 1991। 1991-এ আমাদের নিউ ইকোনমিক পলিসি, যেটাকে আমরা এনইপি বলে থাকি, নিউ ইকোনমিক পলিসি, যে সময় আমাদের লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশনের এই গল্পটা বা হাওয়াটা আমরা দেখেছি। তো সেই সময় বলা হচ্ছে, সিন্স ইকোনমিক রিফর্মস ওয়্যার লঞ্চড ইন ইন্ডিয়া হুইচ ইজ ট্রু ফর স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও অ্যান্ড ক্যাশ রিজার্ভ রেশিও। সিআরআর এসএলআর তোমরা সবাই পড়েছো, আরবিআই এর কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোলের অন্যতম গুরুত্বপূর্ণ মেকানিজম। তো বলছে ইকোনমিক রিফর্মের পরবর্তী সময় থেকে সিআরআর এসএলআর আমরা কি দেখেছি? বোথ সিআরআর এসএলআর হ্যাভ বিন রেজড, বাড়ানো হয়েছে পরবর্তী সময়। এসএলআর হ্যাভ বিন রিডিউসড বাট সিআরআর হ্যাজ বিন রেজড। এসএলআর হ্যাজ বিন রেজড বাট সিআরআর হ্যাজ বিন রিডিউসড। বোথ সিআরআর and SLR have been reduced.
তো আমরা এই সময় ব্যাংকিং সেক্টর রিফর্মস দেখেছি এবং নরসিংহম কমিটির রেকমেন্ডেশনে 1991-এ নরসিংহম কমিটি 1 তৈরি হয়, যেটা আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম বা ব্যাংকিং সেক্টর রিফর্মের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কমিটি। এই নরসিংহম কমিটির রেকমেন্ডেশনসগুলো যদি একটু পড়ে নেওয়া থাকে তাহলে এই প্রশ্নটার আনসারটা উইদাউট এনি ফেল করা যায়। তো কি হবে বলো আনসার? তুহিন বলছো 4D, সৌভিক বলছো 4C। তুহিন রাইট বলেছো, বোথ সিআরআর অ্যান্ড এসএলআর হ্যাভ বিন রিডিউসড। সেই সময় পরবর্তী সময় থেকে যত দিন গেছে আমরা সিআরআর এসএলআর কিন্তু রিডিউসড হওয়ার কথাই দেখেছি। তার মানে এই কমিটির রেকমেন্ডেশনে একটা গুরুত্বপূর্ণ রেকমেন্ডেশন ছিল সিআরআর। সিআরআর মানে হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও, ক্যাশ ফর্মে যে টাকা আরবিআইয়ের কাছে কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে বাধ্যতামূলকভাবে রাখতে হয় সেটাকে বলা হয় সিআরআর। আর এসএলআর হচ্ছে আরবিআই নিয়ম অনুযায়ী যে কোনো লিকুইড অ্যাসেটে, ক্যাশ, কাইন্ড, গোল্ড, বন্ড, যে কোনো লিকুইড অ্যাসেটে ব্যাঙ্কগুলো নিজেদের কাছে যে অ্যাসেট রাখে সেটাকে এসএলআর বলা হয়। তাহলে এই সিআরআর এসএলআর দুটোই রিডিউস করার কথা এই সময় বলা হয়, রাইট? সুতরাং বুঝতেই পারছো সিআরআর এসএলআরের ওপরে অতিরিক্ত নির্ভরশীলতা থেকে ব্যাংকিং সিস্টেমটাকে আমরা একটু সরিয়ে নিয়ে এলাম এবং সিআরআর এসএলআর কিন্তু এই সময় রিডিউস করা হয়। তো আমরা এরা সবাই জানি যে সিআরআর এসএলআর রিডিউস হলে ইকোনমিতে মানি সাপ্লাই বা অর্থের যোগান কিন্তু বাড়ে, ঠিক আছে? তো নর্মালি আরবিআই যখন ক্রেডিট কন্ট্রোলের মেকানিজমগুলো আমরা পড়ি এই প্রশ্ন পাই যে সিআরআর এসএলআর রিডিউস করলে ইকোনমিতে তার ইম্প্যাক্ট কী দেখবে। তো আমরা এটা বলে থাকি এটা একটা এক্সপ্যানশনারি মনিটারি পলিসির পার্ট এবং সিআরআর এসএলআর যদি রিডিউস করা হয় তাহলে ডেফিনেটলি ব্যাঙ্কগুলোর হাতে লোন দেওয়ার মতো ফান্ড বেশি থাকবে, তাহলে ইকোনমিতে অর্থের যোগানটা কিন্তু বাড়ে, এটা পড়েছি, রাইট? সুতরাং সেই বিষয়টা কিন্তু আমরা নরসিংহম কমিটি 1-এর রেকমেন্ডেশনে ডেফিনেটলি দেখলাম। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, ইন ইন্ডিয়া হেডলাইন ইনফ্লেশন ইজ বেসড অন। আমরা যেমন হেডলাইন নিউজ পড়ি না, তেমনি হেডলাইন ইনফ্লেশন মানে মুখ্য ইনফ্লেশন ইন্ডিয়াতে কি দিয়ে পরিমাপ করা হয়, কোন ইন্ডেক্স দিয়ে পরিমাপ করা হয়? কনজিউমার প্রাইস ইন্ডেক্স কম্বাইন্ড, কনজিউমার ফুড প্রাইস ইন্ডেক্স, কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর রুরাল লেবারার্স, হোলসেল প্রাইস ইন্ডেক্স, WPI। বলো এই প্রশ্নটার আনসার কি হবে? ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, বহুবারের আশা একটা প্রশ্ন, রাইট? বলো। এবং আপকামিং দিনেও এই প্রশ্ন তুমি ফেস করবেই, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। ইন্ডিয়াতে ইনফ্লেশন হয়েছে সেই বিষয়টা যখন আমি বলতে চাই তো তখন আমি কোন ধরনের সূচক দিয়ে সেটা পরিমাপ করার কথা ভেবে থাকি। আচ্ছা, তোমরা সবাই বলছো যে 5-এর প্রশ্নটার আনসার এ দিচ্ছ, তো একদম রাইটলি সেট। কোয়েশ্চেন নাম্বার 5-এর আনসার উইদাউট এনি ফেল এ হবে, কনজিউমার প্রাইস ইন্ডেক্স কম্বাইন্ড। কম্বাইন্ড কথাটার মানে হচ্ছে রুরাল প্লাস আরবান, রাইট? মানে গ্রামাঞ্চল এবং শহরাঞ্চল দুটোর জন্য আলাদা আলাদা কনজিউমার প্রাইস ইন্ডেক্স হয়। তো সেই প্রাইস ইন্ডেক্সগুলোকে কম্বাইন্ড করে আমরা সামগ্রিকভাবে হেডলাইন ইনফ্লেশনটা পরিমাপ করার কথা বলি। তো বেসিক্যালি কনজিউমার প্রাইস ইন্ডেক্স মানে কনজিউমাররা বাজারে গিয়ে যে দাম ফেস করছে সেটার উপর ডেটা কালেক্ট করে নিয়ে যখন আমরা ইন্ডেক্সটা বানাই তো সেটা কনজিউমার প্রাইস ইন্ডেক্স নামে পরিচিত। এবার গ্রামাঞ্চলে এক ধরনের কনজিউমার, শহরাঞ্চলে এক ধরনের কনজিউমার, ফুড গ্রেনের প্রাইসও বা ফুড আইটেমের প্রাইসও সব জায়গাতে সমান নয়। সুতরাং সেই অনুযায়ী দুটো ডিফারেন্ট টাইপ অফ সিপিআই, আরবান সিপিআই, রুরাল, সেটা আমরা দেখব। কিন্তু আমি যদি অ্যাজ এ হোল একটা রিপ্রেজেন্টেটিভ ফিগার ধরি তাহলে সেটা তো কম্বাইন্ড হতে হবে। তো সেই জায়গা থেকে সিপিআই কম্বাইন্ডকে আমাদের দেশে হেডলাইন ইনফ্লেশনের সূচক হিসেবে ব্যবহার করা হয় এবং এর জন্য যে কমিটি ইজ ভেরি ফেমাস সেটা হচ্ছে উর্জিত প্যাটেল কমিটি, রাইট? তাহলে উর্জিত প্যাটেল কমিটি এই প্ল্যাটফর্মে বহুবার আমি কথাটা বলেছি। তো উর্জিত প্যাটেল কমিটি is primarily responsible for considering consumer price index as our anchor inflation index, right? তো সেই জায়গা থেকে কিন্তু আনসারটা উইদাউট এনি ফেল সিপিআই কম্বাইন করবে। তোমরা আনসার একদম ঠিকই দিয়েছো। পরের কোয়েশ্চেনে যাব। ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াজ ইকোনমি, স্বাধীন ভারতবর্ষের রেসপেক্টে বা তার প্রেক্ষাপটে which use of the following was the earliest event to take place? মানে স্বাধীনতার পরবর্তী সময় নানা ধরনের ঘটনার মধ্যে দিয়ে ভারতীয় অর্থনীতি গেছে। তো এখানে যে কটা ইভেন্ট বলা হয়েছে সেগুলো সবই ইকোনমিক ইভেন্ট। তো তার মধ্যে কোনটা তোমার মনে হয় আর্লিয়েস্ট, সবচেয়ে আগে হয়েছে?
তো এই ধরনের প্রশ্ন করতে গেলে ডেফিনেটলি একটুখানি জিনিসগুলোর ইনিশিয়েশন টাইম মনে রাখতে হবে। যে ওয়ারিয়ার বলেছো যে ডিয়ারনেস অ্যালাওয়েন্স ফর গভর্নমেন্ট এমপ্লয়িজ সিপিআই আইডাব্লিউ, একদম রাইটলি সেড। ডিয়ারনেস অ্যালাওয়েন্স মানে সরকার যখন পে কমিশন যখন পে রিভিশন করে তখন কিন্তু যে ইন্ডেক্সটা ধরা হয় সেটা হচ্ছে সিপিআই আইডাব্লিউ, মানে সিপিআই ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার। আচ্ছা বলো এই কোয়েশ্চেনটার আনসার কি হবে? তুহিন বলছো বি 1955। আচ্ছা তোমার মনে হচ্ছে এসবিআই ন্যাশনালাইজেশন করাটা সবচেয়ে আর্লিয়েস্ট ইভেন্ট, তাই তো? বাকিরা কি বলছো? তুহিন আবার সিও বলছো 1949 এনঅ্যাক্টমেন্ট অফ ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট। তাহলে কোনটা আনসার নেব, সি না বি? আচ্ছা রমেশ বলছো 6D। আচ্ছা বলি, ন্যাশনালাইজেশন অফ ইন্স্যুরেন্স কোম্পানিজ, ইন্স্যুরেন্স কোম্পানিজগুলোর ন্যাশনালাইজেশন, এটা যদি আমরা এখানে বলে দেওয়া নেই লাইফ প্রোডাক্ট কি নন লাইফ প্রোডাক্ট। যদি আমরা লাইফ প্রোডাক্ট ধরি, যদি আমরা লাইফ প্রোডাক্টের বিজনেসের ন্যাশনালাইজেশনের কথা ধরি তাহলে সেটা হচ্ছে 1956। আমরা সবাই জানি এলআইসি অ্যাক্ট 1956 আসে এবং সেই অনুযায়ী এলআইসি তৈরি করা হয়, সমস্ত প্রাইভেট লাইফ প্রোডাক্টের বিজনেস যারা করতো সেটাকে ন্যাশনালাইজ করে। যদি আমরা নন লাইফের কথা বলি তাহলে সেই বিষয়টা কিন্তু আমরা জিবনা জেনারেল ইন্স্যুরেন্স বিজনেস ন্যাশনালাইজেশন অ্যাক্টের মাধ্যমে পাই, যেটা 1972। এনিওয়ে আমি যদি দুটো ইয়ারই কনসিডার করি 1956 1972, তো ন্যাশনালাইজেশনস অফ ইন্স্যুরেন্স কোম্পানি এই ধরনের ইয়ারগুলোকে ফোকাস করে। যদি বলি ন্যাশনালাইজেশন অফ এসবিআই, আমরা সবাই জানি ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়াকে পার্সোনাল ন্যাশনালাইজ করে 1955-এ এসবিআই তৈরি করা হয়, রাইট। এনঅ্যাক্টমেন্ট অফ ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট হয় 1949 এবং ফার্স্ট 5 ইয়ার প্ল্যান হচ্ছে ডেফিনেটলি 1951। তার মানে তুমি যদি অ্যাকর্ডেন্স দেখো তাহলে আনসারটা উইদাউট এনি ফেল আর্লিয়েস্ট ইভেন্ট বললে এনঅ্যাক্টমেন্ট অফ ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট হবে, তাহলে 6 সবসময় সি হবে। প্রত্যেকটা ঘটনায় খুব ইম্পর্ট্যান্ট ঘটনা, সুতরাং একটুখানি বিষয়গুলোকে কিন্তু দেখে রাখতে হবে, রাইট। বিষয়গুলো যদি তুমি ঘটনাগুলো দেখে রাখো তাহলে কোনো দিনই এটা ভুল হবে না। আচ্ছা তাহলে 6-এর আনসার উইদাউট এনি ফেল সি হবে। আচ্ছা তুহিন তাহলে সমস্ত ইয়ারগুলো প্রথমে বলছিলে, এনিওয়ে ইয়ারগুলো সেটা তো তুমি যেটা মনে রেখেছো সেটা অনুযায়ী আনসারটা যেটা হবে সেটাই বলবে, তা না হলে তো বোঝা যাচ্ছে না যে কোনটা আনসার। এনিওয়ে আনসারটা উইদাউট এনি ফেল সি হবে। পরেরটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অবজেক্টিভ অফ মনিটারি পলিসি। মনিটারি পলিসি বা আর্থিক নীতির কোনটা তোমার মনে হয় উদ্দেশ্য নয়? প্রাইসের স্টেবিলিটি, দামের ভারসাম্য, ইকোনমিক স্টেবিলিটি, অর্থনৈতিক ভারসাম্য, ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ইনকাম অ্যান্ড অ্যাসেটস, আয়ের সমতাযুক্ত বন্টন বা সম্পদের সমতাযুক্ত বন্টন, ফরেন এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি, বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ভারসাম্য। আচ্ছা এই কোয়েশ্চেনটার আনসার কী হবে বলো? মনিটারি পলিসির কোনটা তোমার মনে হয় যে অবজেক্টিভ নয়? সৌভিক বলছো 7C, তুহিন বলছো 7D, ওয়ারিয়ার বলছো 7C। তো আনসারটা যারা বলছো 7C রাইটলি সেড। দেখো আয়ের সমতাযুক্ত বন্টন করাটা মনিটারি পলিসির কাজ নয়, এটা ফিসকাল পলিসির কাজ। কেন বলি? মনে করো ফিসকাল পলিসি টুল হিসাবে আমরা কী দেখেছি? ইনকাম ট্যাক্স, মানে বিভিন্ন ধরনের ট্যাক্সেশন, সাবসিডিজ, এক্সপেন্ডিচার। তো আমি ফিসকাল পলিসির মাধ্যমে এই সমতাটা আনতে পারি। আমি মনে করো ট্যাক্স স্ল্যাব বাড়িয়ে দিলাম যারা হায়ার ইনকাম ব্র্যাকেটে আছে তাদের জন্য, সুতরাং তাদের কাছ থেকে কিছু টাকা অ্যাডিশনাল ট্যাক্স হিসাবে পেলাম, সেই টাকাটা দিয়ে আমি 100 দিনের প্রকল্পে গরিব মানুষদের চাকরির বন্দোবস্ত করলাম। তার মানে যার রোজগার ছিল না তার রোজগার বাড়লো, যার সমুদ্রের মতো রোজগার তার কিছু রোজগার কমলো। তার মানে কোথাও গিয়ে একটা সমতা আনার একটা
চান্স তৈরি হতে পারে যখন আমরা ফিসকাল পলিসি থ্রু দিয়ে কাজটা করে থাকি, যেটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স দেখে থাকে। কিন্তু আমি যদি বলে থাকি মনিটারি পলিসি, তো মনিটারি পলিসি মূলত টুল কী আছে? ব্যাংক রেট, রেপো রেট, সিআরআর, এসএলআর। তো এগুলো কিন্তু কখনোই তোমার আয়ের এরকম সমতাযুক্ত বন্টনের ক্ষেত্রে কাজ করবে না, কিন্তু এগুলো কাজ করবে দামের ভারসাম্য আনতে। আমরা সবাই জানি ইনফ্লেশন যদি হয় ইকোনমিতে, তো ব্যাংক রেট, রেপো রেট, সিআরআর, এসএলআর সমস্ত রেটস অ্যান্ড রেশিওজ আমরা বাড়িয়ে দেব। আবার যদি ডিফ্লেশন হয় সমস্ত রেটস অ্যান্ড রেশিওজ কমিয়ে দেব, তার ফলে দামের ভারসাম্য বজায় থাকে। দামের ভারসাম্য যদি বজায় থাকে, বাই ডিফল্ট ইকোনমিটা স্টেবল হবে। তো দিস আর ভেরি মাচ ইন্টার রিলেটেড টু ইচ আদার। তাহলে এই দুটো তো হয়েই যাচ্ছে। এবং ফরেন এক্সচেঞ্জ রেটের স্টেবিলিটি, মানে $1 ইকুয়াস টু 80 টাকা হবে কি $1 ইকুয়াস টু 90 টাকা হবে, সেটা আরবিআই চাইলে নিয়ন্ত্রণ করতে পারে, এটা আমরা জানি। সুতরাং ডেফিনেটলি এগুলো মনিটারি পলিসির অবজেক্টিভ হিসাবে তুমি বলতেই পারো, কিন্তু যেটা হবে না সেটা হচ্ছে পয়েন্ট নাম্বার সি। তাহলে এটা কোন পলিসির অবজেক্টিভ বলবে? আনসার বলবে ফিসকাল পলিসি বা রাজস্ব সংক্রান্ত নীতি। তার মানে যেটা ফিসকাল পলিসি সেটার আন্ডারে তুমি এই কথাটা বলতে পারো। আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার। তোমরা অনেকেই ঠিক উত্তর দিয়েছো, কেউ কেউ একটু গণ্ডগোল হয়ে গেছে। পরের প্রশ্নটা যেন কারোর ভুল না হয়, খুব জানা একটা প্রশ্ন কিন্তু। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, নিম্নলিখিত স্টেটমেন্ট বা বক্তব্যগুলোকে কনসিডার করে তোমার কোনটা মনে হয় কারেক্ট। কী কী আছে দেখো। দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওয়াজ ন্যাশনালাইজড অন 26 জানুয়ারি 1950। আচ্ছা, দ্য লোন প্রোগ্রাম অফ দ্য গভর্নমেন্ট, সরকার যে লোন টোন নেয়, আর অপারেটেড বাই দ্য ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। এটা নাকি ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার দেখে অর্থ মন্ত্রকের আন্ডারে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে। Only statement 1 is correct, 2 is correct, both 1 and 2, none of the above. বলো এই প্রশ্নের আনসার কি হবে? কোন স্টেটমেন্টটা তোমার মনে হয়েছে কারেক্ট? শোভি বলছো 1B, মানে তোমার মনে হচ্ছে 2 নম্বরটা কারেক্ট, মানে লোন প্রোগ্রাম অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স দেখে, তাই তো? ওয়ারার বলছো 8D, মানে কোনোটাই নয়। আচ্ছা দেখো তাহলে কার্ডটা দেখি ঠিক হয়। রিজার্ভ ব্যাঙ্ক কবে ন্যাশনালাইজড হয়েছে? যে একটু আধটু কম্পিটিটিভ লাইনেও পড়াশোনা করে সে তারা সবাই জানে এটা 1 জানুয়ারি 1949। সুতরাং প্রথম স্টেটমেন্টটা তো ভুল হলোই। এবার লোন প্রোগ্রাম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লোন প্রোগ্রাম, মানে সরকার লোন নিচ্ছে বা লোন রিপে করবে। সরকারের ব্যাংকার কে? আরবিআই। আমার তোমার ব্যাংকার যেমন কমার্শিয়াল ব্যাংক হয়, সরকারের ব্যাংক তো আরবিআই না। সুতরাং সেখানে কি করে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সটা হয়? তাহলে এটা তো ডেফিনেটলি হবে আরবিআই, তার মানে এটা তার মিনিস্ট্রি অফ ফাইন্যান্স হবে না, রাইট? সুতরাং এই স্টেটমেন্টটাও ভুল, সেই জন্য আনসারটা নান অফ দিস করবে। আশা করি বিষয়টা ক্লিয়ার, রাইট? কারণ সরকারের ব্যাংকার হিসাবে আরবিআই কাজ করে, সুতরাং সেই জায়গা থেকে কখনোই এটা তুমি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স বলতে পারো না। নেক্সট কি আছে দেখো কোয়েশ্চেন। when the Reserve Bank of India reduced the SLR, statutory liquidity ratio, by 50 basis point, which of the following is likely to happen? যদি রিজার্ভ ব্যাঙ্ক কোনোভাবে এসএলআরটা 50 বেসিস পয়েন্ট রিডিউস করে, রাইট? এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা, রিডিউস করে, তাহলে কোন জিনিসটা তুমি হতে দেখবে? ইন্ডিয়াস গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি গ্রোথ রেট ইনক্রিজেস ড্রাস্টিক্যালি, জিডিপির গ্রোথ রেট নাকি হঠাৎ করে বেড়ে যাবে। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, যারা আন্তর্জাতিক বিনিয়োগকারী, তারা অনেক বেশি পরিমাণ ক্যাপিটাল আমাদের দেশের জন্য নাকি নিয়ে আসবে। শিডিউল্ড কমার্শিয়াল ব্যাঙ্ক মে কাট দেয়ার লেন্ডিং রেট, যারা বাণিজ্যিক ব্যাংক তারা কিনা বিধিবদ্ধ বা নথিভুক্ত যারা বাণিজ্যিক ব্যাংক তারা কিনা তাদের লোন দেওয়ার রেট অফ ইন্টারেস্টটাকে কাট করবে, কমাবে। ইট মে ড্রাস্টিক্যালি রিডিউস দ্য লিকুইডিটি টু দ্য ব্যাঙ্কিং সিস্টেম, এটা নাকি ব্যাংকের হাতে লিকুইড ক্যাশের পরিমাণ প্রচুর পরিমাণে কমিয়ে দেবে। আচ্ছা, তোমরা সবাই বলেছো 9C, উইদাউট এনি ফেল, মানে এই বিষয়ের কোনো সন্দেহের কোনো জায়গাই থাকে না। ভেরি গুড। তার মানে যখন এখানে বেসিস পয়েন্ট ব্যাপারটা দেখে ঘাবড়ে যাবে না,
বেসিস পয়েন্টের সঙ্গে পার্সেন্টেজের একটা সম্পর্ক আছে। 1 বেসিস পয়েন্ট ইকুয়ালস টু 0.01%। এটা অ্যাকচুয়ালি পার্সেন্টেজের সঙ্গে বেসিস পয়েন্টের একটা রিলেশনশিপ, কনভার্সন রেট, রাইট? ব্যাংক যখন রেট অফ ইন্টারেস্ট বাড়ায় বা কমায় সে পার্সেন্টেজে বলে, কিন্তু রিজার্ভ ব্যাংক যখন তার, আমরা তো জানি প্রতি 2 মাস অন্তর অন্তর রিজার্ভ ব্যাংকের ভেতরে যে মনিটারি পলিসি কমিটি আছে সে রেটস অ্যান্ড রেশিওস চেঞ্জ করতে পারে। তো তখন রিজার্ভ ব্যাংকের যে পলিসি স্টেটমেন্ট সেখানে কখনোই ইন্টারেস্ট রেট বাড়ানো কমানোটা পার্সেন্টেজে বলা হয় না, বলা হয় বেসিস পয়েন্টে। তাহলে সম্পর্ক কি? 1 বেসিস পয়েন্ট ইকুয়ালস টু 0.01%। তাহলে আমাদের এখানে কত ছিল বলো? 50 বেসিস পয়েন্ট। তার মানে এটা আর কিছুই নয়, 0.50% অফ ইন্টারেস্ট রেট। তার মানে বুঝতেই পারছো যে 0.5 ইন্টারেস্ট রেট কমানো হয়েছে, মানে 0.5 এসএলআর কমানো হয়েছে। 0.5 যদি এসএলআর কমানো হয় তো ডেফিনেটলি আরবিআই নিয়ম অনুযায়ী কমার্শিয়াল ব্যাঙ্কগুলো এখন লিকুইড অ্যাসেটে নিজেদের কাছে যে জিনিস সেটা অপেক্ষাকৃত কম রাখবে, সুতরাং লোন দেওয়ার মতো ফান্ড তাদের কাছে বেশি থাকবে, এবং লোন দেওয়ার মতো ফান্ড বেশি থাকার জন্য এটা আশা করা যায় যে তারা লোন দেওয়ার জন্য ইন্টারেস্ট রেটটাকে ফল ডাউন করাবে। সুতরাং সেই জায়গা থেকে লেন্ডিং ইন্টারেস্ট রেট ফল ডাউন হবে, রাইট? তো সেই জায়গাটা একটু ভালো করে তৈরি করে রেখো। তোমরা সবাই একদম ঠিক আনসার দিচ্ছ। অনেক সময় এই প্রশ্নটাও দেয় যে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য বেসিস পয়েন্ট অ্যান্ড পার্সেন্টেজ, ভুল যেন না হয়, রাইট? নেক্সট কি আছে দেখো, হোয়াট ইজ শ্যাডো ব্যাঙ্কিং। শ্যাডো ব্যাঙ্কিং বলতে কি বোঝায়? আউটসোর্সিং অফ ব্যাঙ্কিং ওয়ার্ক বাই এ ব্যাঙ্ক। একটা ব্যাঙ্ক যখন তার ব্যাঙ্কিং ওয়ার্কগুলোকে আউটসোর্সিং করে সেটাকে বোঝায়। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনস অ্যান্ড আদার অ্যাক্টিভিটিস অফ নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি, মানে যেগুলোকে আমরা এনবিএফসিস বলে থাকি, রাইট? নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানিজ বা ইন্টারমিডিয়ারিজ, যেমন মুথুট ফাইন্যান্স, মনপ্পুরম গোল্ড লোন, বাজাজ ফাইন্যান্স, এরা যেগুলো করে কাজ সেগুলোকে বোঝায়। ডোমেস্টিক ব্যাঙ্কস ফরেন অপারেশন, আমাদের যেগুলো ডোমেস্টিক ব্যাঙ্ক তাদের যে ফরেন অপারেশন, মানে ইন্ডিয়ার বেশিরভাগ ব্যাঙ্কই তো ইন্টারন্যাশনাল ইন ক্যারেক্টার, তো তাদের যে ফরেন ক্লায়েন্টদের জন্য যে অপারেশন সেটাই তা বলা হচ্ছে। ফরেন ব্যাঙ্ক অপারেটিং ইন অ্যানাদার কান্ট্রি ফর ব্যাঙ্কিং অ্যান্ড আদার অ্যাক্টিভিটিস, তার একজন ফরেন ব্যাঙ্ক সেটা অন্য কান্ট্রিতে যে অপারেট করছে সেটাকে বোঝায়। কোনটা হবে বলো? শ্যাডো ব্যাঙ্কিং ব্যাপারটা কি? ওয়ারিয়ার সন্দেহে আছে 10A হবে কিনা জিজ্ঞাসা করছো। সৌভিক বলছে 10B, একদম রাইটলি সেড সৌভিক, 10B একদম। শ্যাডো ব্যাঙ্কিং মানে ব্যাংকের একটা ছায়া বা প্রতিরূপ মতো। আমরা সবাই জানি মুথুট ফাইন্যান্স, মনপ্পুরম গোল্ড লোন, বাজাজ ফাইন্যান্স এরা ব্যাংকের মতো কাজ করে, বাট দে আর নট শিডিউল কমার্শিয়াল ব্যাংক। এরা সবাই ডেফিনেটলি কোম্পানি অ্যাক্ট 1956 অনুযায়ী রেজিস্টার্ড, এবং এরা বেসিক ব্যাংকিং করে না। বেসিক ব্যাংকিং মানে কি? অ্যাকসেপ্টেন্স অফ ডিপোজিট অ্যান্ড অ্যাডভান্সিং অফ লোন। কোনো মুথুট ফাইন্যান্স, মনপ্পুরম গোল্ড লোনে গিয়ে তুমি কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে পারো না। কিছু কিছু এনবিএফসিস তারা ফিক্সড ডিপোজিটের সুযোগ সুবিধা দেয়, এবং তারাও আবার আরবিআই যে বডিটা আছে ইন্স্যুরেন্স কাভারেজ দেয়, ডিআইসিজিসি, ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারেন্টি কর্পোরেশন, তার কোনো বেনিফিট পায় না। মানে কোনো কারণে যদি মুথুট ফাইন্যান্স, মনপ্পুরম গোল্ড লোন দেউলিয়া হয়ে যায় তো আরবিআই এই বডি থেকে সম্মানার্থে 5 লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্সের কাভারেজ দেওয়া হয়, কিন্তু কোনো মুথুট ফাইন্যান্স, মনপ্পুরম গোল্ড লোন সেটা দাবি করতে পারবে না, কারণ তারা আরবিআইয়ের এই সুবিধার মধ্যে পড়ে না। কিন্তু আমাদের দেশে এই ধরনের আর্থিক প্রতিষ্ঠানগুলো ব্যাংকের মতো খানিকটা কাজ করে, পুরো ব্যাংকিং কাজ না করলেও। এবং আমরা আজকে একটা এসি কিনছি, একটা রেফ্রিজারেটর কিনছি, তো আমরা এখান থেকে ফাইন্যান্স করাই। তাহলে মূলত ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসগুলো এরা পারফর্ম করে। তো সেই জায়গা থেকে এটাকে আমরা শ্যাডো ব্যাংকিং বলে থাকি, কারণ প্রপার ব্যাংকিং হলে কোর ব্যাংকিংয়ে দুটো কাজই করতো, অ্যাকসেপ্টেন্স অফ ডিপোজিটও করতো, অ্যাডভান্সিং অফ লোনও করতো। তাহলে এরা অ্যাডভান্সিং অফ লোনটা করছে, কিন্তু অ্যাকসেপ্টেন্স অফ ডিপোজিট অল কাইন্ডস করে না। তো সেই জন্য এটাকে বলা হয় শ্যাডো ব্যাংকিং, রাইট? সুতরাং আনসারটা বি করবে। পরের কোয়েশ্চেন কি আছে দেখো, মেনটেন্স দ্য অ্যাকাউন্ট অফ রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড এস্টাবলিশড ইন দ্য ইয়ার 1995-96, এই আর্থিক বছরে যে রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড তৈরি করা হয়েছিল, যেটাকে আমরা বলে থাকি RIDF। তাহলে এই রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড
এটা কে বানিয়েছে? আরবিআই, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, রিজনাল রুরাল ব্যাঙ্ক, ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। আচ্ছা বলো 11-এর আনসারটা কী হবে? 11D বলছো, একদম রাইটলি সেড। তাহলে এই ফান্ডটা হচ্ছে নাবার্ডের ফান্ড, রাইট? আমরা সবাই জানি যে আরবিআই নিয়ম অনুযায়ী কমার্শিয়াল ব্যাঙ্কগুলো ইকোনমির বিভিন্ন অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্র মানে এগ্রিকালচার, এডুকেশন, হেলথ, এমএসএমই, সেলফ হেল্প গ্রুপ এদেরকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি লোন দেওয়ার জন্য বাধ্য থাকে। এই মুহূর্তে অল ওভার ইন্ডিয়া যে সমস্ত ব্যাংকের ব্রাঞ্চের সংখ্যা 20-র বেশি, তারা 40% পর্যন্ত লোন এই ধরনের অগ্রাধিকার প্রাপ্তির ক্ষেত্রে দেয়, যার মধ্যে এক্সক্লুসিভলি 18% তোমাকে এগ্রিকালচারেই প্রোভাইড করতে হয়। এবার এগুলো আরবিআই দ্বারা স্টিপুলেটেড নর্মস, ইউ হ্যাভ টু ফলো ইট। কিন্তু হতেই পারে যে আমি সেটা পুরোটা ফলো করতে পারলাম না, তো আমার কোনো ব্যাকলগ রইল, তো তখন কিন্তু যদি এগ্রিকালচারের ক্ষেত্রে এই সমস্যাটা হয়, তখন সেই রেসপেক্টিভ ব্যাঙ্কটা যদি আরআইডিএফে তার ফান্ডটাকে দিয়ে দেয়, তাহলে কিন্তু আরবিআইয়ের ক্রাইটেরিয়া অনুযায়ী তার কিন্তু টার্গেট ফুলফিলমেন্ট হয়ে যাচ্ছে, রাইট? কারণ এই ফান্ডটা নাবার্ড ক্রিয়েট করেছে এবং এটা মূলত এগ্রিকালচার বা রুরাল এরিয়ার ডেভেলপমেন্টের জন্যই ব্যবহার করা হয়, রাইট? সুতরাং এই বিষয়টা একটুখানি পড়ে রাখবে, যেটা মূলত নাবার্ডের ইনিশিয়েশন এবং রুরাল এরিয়ার অর্থনৈতিক উন্নয়ন সাধনের জন্য ফান্ডটি কাজ করে। নেক্সট কি বলেছে দেখো, ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ইজ আ পার্ট। ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বলতে কোন ধরনের ব্যাঙ্ককে বোঝায়? কমার্শিয়াল ব্যাঙ্ককে বোঝায়, আইডিবিআইকে বোঝায়, এফসিআইকে বোঝায়, কোঅপারেটিভ ক্রেডিট স্ট্রাকচারকে বোঝায়? বলো এই প্রশ্নটার আনসার কি হবে? আচ্ছা এই প্রশ্নটার আনসার কি হবে? তোমরা বলছো 12D। তো একদমই ঠিক বলেছো সৌভিক, এটা কোঅপারেটিভ ব্যাংকের কোঅপারেটিভ ক্রেডিট স্ট্রাকচারের মধ্যেই পড়বে এবং আনসারটা একদম রাইট হয়েছে। আর ইকোনমিক্স সবাই পারে, ঠিক আছে? ভালো করে পড়লে যে কোনো সাবজেক্টই পারা যায়, খালি ইন্টারেস্টটা গ্রো করে দেওয়াটাই বিষয়। কারণ একটা ম্যাচিওর লেভেলের পর থেকে এসে পড়াশোনা তো কম্পিটিটিভের আমাদের, তো একটুখানি যদি সাবজেক্টে ইন্টারেস্ট গ্রো করিয়ে দেওয়া যায়, তোমাকে তোমার পড়া তোমাকেই করতে হবে, কেউ তো করিয়ে দিতে পারবে না। কিন্তু যদি একবার একটু সাবজেক্টে ইন্টারেস্ট গ্রো করিয়ে দেওয়া যায়, মেশিন এমনি রান করবে, রাইট? তখন দেখবে তুমি নিজের তাগিদেই এটা আরও বেশি ভালো করে পড়ছো, রাইট? সুতরাং সেই জায়গা থেকে তোমরা সবাই যথেষ্ট ভালোই ইকোনমিক্সের আনসার দিচ্ছ। তো ওয়ারিয়ার বলেছে যে ইকোনমিক্স এটা পারি না, একদমই না, তো ভালোই আনসার দিচ্ছ তোমরা, আবার কি। আমি তো এই তোমাদের আগ্রহটা তৈরি করে দিতে পেরেছি, এটা সবচেয়ে বড় বিষয়। আচ্ছা দেখো একটা জিনিস চার্ট দিয়েছে, এই চার্টটা খুব ভালো করে তৈরি করে রাখবে, এটা আরবিআই সাইট থেকে নেওয়া। কোঅপারেটিভ ব্যাংকের মধ্যে ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংকটা কোথায় অবস্থান করছে দেখো। বলা হয় স্ট্রাকচার অফ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি, ইন্ডিয়াতে কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির যদি স্ট্রাকচারটা বলো, সেটা দুটো ব্রডার ওয়েতে ডিকম্পোজড। একটাকে বলা হয় আরবান কোঅপারেটিভ ব্যাংক, আর একটাকে বলা হয় রুরাল কোঅপারেটিভ ব্যাংক, রাইট? আরবান মানে শহরাঞ্চলের জন্য, আর একটা গ্রামাঞ্চলের জন্য। এবার রুরাল কোঅপারেটিভ ব্যাংক ক্যান ব্রডলি বি ডিকম্পোজড ইন্টু টু পার্ট, একটা হচ্ছে শর্ট টার্ম স্ট্রাকচার আর একটা হচ্ছে লং টার্ম স্ট্রাকচার। যেটা শর্ট টার্ম স্ট্রাকচার তার তিনটে টায়ার হয়: স্টেট কোঅপারেটিভ ব্যাংক অ্যাট দ্য স্টেট লেভেল, সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক অ্যাট দ্য ডিস্ট্রিক্ট লেভেল, অ্যান্ড প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি, যেটাকে আমরা প্যাক্স বলি, অ্যাট দ্য ভিলেজ লেভেল। তোমরা কিন্তু এটাই মূলত সবসময় পড়ে থাকো যে কোঅপারেটিভ ব্যাংকের ইন্ডিয়ায় 3 টায়ার স্ট্রাকচার। তো 3 টায়ার স্ট্রাকচারটা মূলত কিন্তু শর্ট টার্ম স্ট্রাকচারটাকে ফোকাস করে। যখন আমরা লং টার্ম স্ট্রাকচারের কথা বলি, সেখানে দেখো দুটো পার্ট আছে: স্টেট কোঅপারেটিভ এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক
অ্যান্ড প্রাইমারি কোঅপারেটিভ এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক। তো দিনের শেষে যে কথাটা কমন সেটা হচ্ছে ডেভেলপমেন্ট ব্যাঙ্ক। তার মানে যেটা শিখছি যে লং টার্মের স্ট্রাকচারটা কোঅপারেটিভ ব্যাঙ্ক মূলত ডেভেলপমেন্ট ব্যাঙ্ক নামে পরিচিত এবং তার দুটো পার্ট আছে। সুতরাং তোমাকে যদি বলা হয় যে ডেভেলপমেন্ট ব্যাঙ্ক কোন ধরনের ব্যাঙ্ককে বোঝায়, আনসারটা উইদাউট এনি ফেল কোঅপারেটিভ ব্যাঙ্ক পড়বে, রাইট। এবং 3 টায়ার স্ট্রাকচার থেকে যদি প্রশ্ন আসে তাহলে মনে রাখবে সেটা এসেনশিয়ালি শর্ট টার্ম স্ট্রাকচারটাকে বোঝাচ্ছে। সুতরাং এই চারটায় দরকার হলে একটু কপিতে নোট ডাউন করে নেবে নিজেদের বোঝার জন্য, এবং যে কোনো ধরনের প্রশ্ন এলে যাতে আনসারটা করতে পারো, রাইট। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, হুইচ অর্গানাইজেশনস আর এস্টাবলিশড আন্ডার দ্য ডিপোজিটরি অ্যাক্ট 1996। ডিপোজিটরি অ্যাক্ট 1996 অনুযায়ী কোন দুটো অর্গানাইজেশনস আমরা তৈরি হতে দেখেছি? কি কি বলেছে দেখো, ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটরি লিমিটেড অ্যান্ড সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস ইন ইন্ডিয়া লিমিটেড, যেটাকে CDSL বলা হচ্ছে। বোথ A and B, নান অফ দিস। আচ্ছা বলো এই কোয়েশ্চেনটার আনসার কি হবে? একদম ঠিক বলেছো ওয়ারিয়ার, বোথ A and B। তার মানে ডিপোজিটরি অ্যাক্ট 1996 অনুযায়ী ইন্ডিয়া যে দুটো প্রাইম বডিকে তৈরি করে বা পায় সেটার একটার নাম NSDL আর একটার নাম CDSL, রাইট। তো এটা কি, এটা খুব সহজ কথায় বলবো আমরা যে অনলাইন শেয়ার ট্রেডিং করি, তো এখন তো আর কেউ ফিজিক্যাল কপি অফ শেয়ার নিয়ে কেনাবেচা করে না। এই যে অনলাইন শেয়ার ট্রেডিং করার জন্য একটা স্পেশাল টাইপ অফ অ্যাকাউন্ট আমার লাগে, এটাকে বলা হয় ডিম্যাট অ্যাকাউন্ট। ডিম্যাট কথাটা যেটা থেকে এসছে সেটাকে বলা হয় ডিমেটেরিয়ালাইজেশন। ডিমেটেরিয়ালাইজেশন মানে কি, সফট কপি, রাইট। তো এই মুহূর্তে তোমরা যে ক্লাসটা করছো তো ডেফিনেটলি এটা তো ভার্চুয়ালি ক্লাস করছো, তাহলে আমি যখন তোমাকে কোনো একটা মেটেরিয়াল পাঠাচ্ছি বা নোট পাঠাচ্ছি সেটা সফট কপি তুমি পাচ্ছ। তাহলে এই ধরনের সফট কপি বা ইলেকট্রনিক ইমেজে যখন আমরা শেয়ার ট্রেডিং করি তখন সেটাকে বলা হয় ডিমেটেরিয়ালাইজেশন। তো ডিমেটেরিয়ালাইজেশন থেকেই ডিম্যাট কথাটা এসছে। তো এবার ব্যাংকে গিয়ে মনে করো PNB, SBI বা ব্যাঙ্ক অফ বরোদা যে কোনো ব্যাংকে গিয়ে তুমি একটা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করেছো, কারণ তুমি জানো অনলাইন শেয়ার ট্রেডিং করতে গেলে ডিম্যাট অ্যাকাউন্ট ছাড়া হবে না। এবার বহু প্রাইভেট এন্টিটিস আছে, ব্যাঙ্ক ওই বিজনেসটাতে রয়েছে। এবার প্রাইভেট এন্টিটি হোক বা ব্যাঙ্কই হোক, যেখানে গিয়ে তুমি ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করো, তো ব্যাংক যে পরিষেবাটা তোমাকে দিচ্ছে এটাকে বলা হয় ডিপোজিটরি সার্ভিস, রাইট। এবারে ডিপোজিটরি সার্ভিসটা চার্জেবল, মানে বিনা পয়সায় তোমাকে এই ধরনের সুযোগ সুবিধা কোনো অর্গানাইজেশনস, সেটা ব্যাংকই হোক বা প্রাইভেট পার্টি হোক, তোমাকে দেবে না। তো তোমাকে কি পরিষেবা তারা দিচ্ছে, তারা তোমাকে এই ধরনের ভার্চুয়াল অ্যাকাউন্ট মানে এই ধরনের ডিমেটেরিয়ালাইজ অ্যাকাউন্টের থ্রু দিয়ে বিভিন্ন কোম্পানির শেয়ার ইলেকট্রনিক ইমেজে হোল্ড করতে সাহায্য করছে, এবং তুমি হ্যাসেল ফ্রি ওয়েতে পেন অ্যান্ড পেপার ছাড়া জাস্ট ইলেকট্রনিক ইমেজগুলো ট্রানজ্যাক্ট করে করে ডেফিনেটলি কেনাবেচা করতে পারছো, কিনছো বা বিক্রি করছো, হোয়াট এভার বি। তার জন্য তোমাকে কোনো ফিজিক্যাল কপি নিয়ে কোনো কিছু কাজ করতে হচ্ছে না। তো এই সুযোগ সুবিধাটার জন্য সেই অর্গানাইজেশন চার্জ নেবে, এবং এই অর্গানাইজেশনের চার্জ নেওয়ার আর একটা কারণও হচ্ছে যখনই তুমি এই ধরনের কোনো ইলেকট্রনিক ইমেজের শেয়ার হোল্ড করছো, তখন ব্যাংক বা সেই ইনস্টিটিউশন অন বিহাফ অফ ইউ সেই ইলেকট্রনিক ইমেজটা ইন্ডিয়ার দুটো প্রাইম বডিকে পাঠিয়ে দেয়। একটাকে বলা হয় NSDL আর একটা হচ্ছে CDSL। খুব সহজ কথায় এটা আমাদের যত ইলেকট্রনিক শেয়ার আমরা ইলেকট্রনিক মোডে আমরা যখন শেয়ার কেনাবেচা করি সেটার মজুদ ভাণ্ডার বা স্টোর হাউস। এটা কি কাজ করে, এটার মূলত কাজ হচ্ছে যে ক্রস ভেরিফিকেশন করা। তার মানে একই আইডির ফেক শেয়ারে ট্রানজাকশনস যেন না হয়। একই আইডির শেয়ার 950 জনের হাতে সার্কুলেট হতে পারে, সেটাই শেয়ার বাজারের নেচার হয়, কিন্তু একই আইডির মাল্টিপল ফেক শেয়ারের যাতে ট্রানজাকশন না হয়, এই ক্রস ভেরিফিকেশনের কাজটা যে দুটো প্রাইম বডি ইন্ডিয়ার করে সেটা হচ্ছে NSDL এবং CDSL। NSDL এর মেজর স্পন্সর হিসাবে আমরা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জকে দেখে থাকি, এবং CDSL এর ক্ষেত্রে আমরা ডেফিনেটলি বম্বে স্টক এক্সচেঞ্জকে দেখে থাকি, রাইট। এর আরও অনেক পার্টিসিপেটারি মেম্বার রয়েছে, এনিওয়ে এই দুটো স্টক এক্সচেঞ্জও এর সাথে রিলেটেড। তো এরা ওই ক্রস ভেরিফিকেশনটা করে যাতে কোনো রকম করাপশনস না হয়। তাহলে এই বিষয়টা মূলত আমরা যে অ্যাক্ট অনুযায়ী এনাবেলড করি সেটা হচ্ছে 1996-এর ডিপোজিটারি অ্যাক্ট, ও সেই অনুযায়ী এই দুটো প্রাইম বডি তৈরি করা হয়। তার এই প্রশ্নটা পুরোটাই কিন্তু ক্যাপিটাল মার্কেটের প্রশ্ন, রাইট, শেয়ার বাজারের প্রশ্ন, এটা কিন্তু কোনোভাবেই মানি মার্কেটের প্রশ্ন নয়, রাইট। এবং জানি আমরা এই শেয়ার বাজারের অ্যাপেক্স বডির নাম সেবি,
রাইট, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। যে সেবি কবে তৈরি হয়? সেবি তৈরি হয় 1988 সাল, 1988। কিন্তু এটাকে কবে ক্যাপিটাল মার্কেটের রেগুলেটরি বডি বলা হয়? তাহলে রেগুলেটরি স্ট্যাটাস এটা কবে পেল? রেগুলেটরি স্ট্যাটাস যদি আমরা বলি তাহলে ডেফিনেটলি সেটা হয় 1992। তাহলে 1992 নরসিংহম কমিটি 1-এর রেকমেন্ডেশনে সেবিকে ক্যাপিটাল মার্কেটের রেগুলেটরি বডি হিসাবে রিকগনাইজ করা হয়। তো ডেফিনেটলি শেয়ার বাজার বললে এই ধরনের ইনফোগুলো আমাদের চলেও আসে, রাইট? সুতরাং এই জিনিসটা একটু দেখে রাখবে। পরের কোয়েশ্চেন কি বলেছে দেখো, দ্য টাইপ অফ মার্কেট ওয়্যার ডেট অ্যান্ড স্টক আর ট্রেডেড and maturity period is more than a year is classified as। বলো এই প্রশ্নটা আনসার ভুল করা উচিত নয়। যে হয় বা কোনো কিছু ফাইন্যান্সিয়াল ডকুমেন্টের ট্রেডিং হয় সেই মার্কেটকে আমরা কোন প্ল্যাটফর্মে ফেলবো? একদম ঠিক বলেছ, 14B ক্যাপিটাল মার্কেট। রাদার মানি মার্কেট আর ক্যাপিটাল মার্কেট এই শ্রেণী বিভাগটাই হয় টাইম ফ্রেমের উপর ডিপেন্ড করে। যদি লেস দেন অর আপ টু 1 ইয়ারের জন্য কোনো ফাইন্যান্সিয়াল ডকুমেন্টের ট্রেডিং হয়, দ্যাট ইজ এসেনশিয়ালি এ পার্ট অফ দ্য মানি মার্কেট, যেটার ক্লোজ মনিটরিং বা রেগুলেটরি বডি হিসাবে আমরা আরবিআইকে দেখি। আর মোর দ্যান 1 ইয়ারের জন্য যদি ফাইন্যান্সিয়াল ডকুমেন্টের ট্রেডিং হয় সেটা ক্যাপিটাল মার্কেটের পার্ট, যা রেগুলেটরি বডি হিসাবে আমরা সেবিকে দেখি, রাইট? তার মানে ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেমের ব্রডার ওয়েতে কটা পার্ট? আনসার করবে দুটো, ওয়ান ইজ মানি মার্কেট, অ্যানাদার ইজ ক্যাপিটাল মার্কেট, রাইট? সুতরাং এই শ্রেণী বিভাগটা তার উপরে ভিত্তি করেই হয়। একদম ঠিক বলেছো তোমরা। লাস্ট কোয়েশ্চেন কি বলেছে দেখো, দ্য ন্যাশনাল হাউজিং ব্যাংক, যেটাকে আমরা বলে থাকি NHB, National Housing Bank was set up in India as a wholly owned subsidiary of which of the following? তার মানে কোন ধরনের অর্গানাইজেশনের পূর্ণ মালিকানাধীন অংশ হিসাবে ন্যাশনাল হাউজিং ব্যাংক তৈরি করা হয়েছিল? SBI, RBI, ICICI, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। বলো কি হবে? আর ন্যাশনাল হাউজিং ব্যাংক প্রাথমিকভাবে যখন তৈরি করা হয় এটা কার মালিকানাধীন ছিল? একদম ঠিক বলেছো ওয়ারিয়ার, যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। একদম। কিন্তু এখন এর মালিকানা কি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এনজয় করে? কি বলবে? সৌভিকও ঠিক বলেছো, 15B। এখন এটার মালিকানা কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এনজয় করে না। 2019 সালে 1450 কোটি টাকার বিনিময়ে আরবিআই এর মালিকানাটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে সেল করে দেয়। তার মানে এখন এটার মালিকানা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে, আরবিআই নয়। সুতরাং বহুদিন আরবিআই এটার মালিকানা এনজয় করেছে। রাদার আরবিআইয়ের ফুললি ওন সাবসিডিয়ারি বলতে আমরা একসময় ন্যাশনাল হাউজিং ব্যাংক বলতাম, এখন বলি না। এখন আমরা বলি 5 সাবসিডিয়ারিজ আরবিআইয়ের আছে, ডিআইসিজিসি, বিআরবি, এনএমপিএল, ইফটাস, রেভিট, রিজার্ভ ব্যাংক ইনোভেশন হাব, এই ধরনের অর্গানাইজেশনগুলো আমরা পড়ে থাকি। তো এইগুলো আরবিআইয়ের পূর্ণ মালিকানাধীন অর্গানাইজেশন, কিন্তু ন্যাশনাল হাউজিং ব্যাংক আর নো মোর ফুললি ওন্ড অর্গানাইজেশন অফ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই ঘটনাটার জন্য হয়নি, রাইট? সুতরাং এইটাও একটা অ্যাডিশনাল ইনফো হিসেবে পড়ে রাখবে যে কবে হলো এই ঘটনাটা, কি কি হয়েছিল। ঠিক আছে, তাহলে এখানে এসেই আজকে আমাদের ক্লাসটা এন্ড। আশা করি ক্লাসটা তোমাদের জন্য খুব হেল্পফুল হয়েছে এবং তোমরা সবচেয়ে ভালো বিষয় হচ্ছে খুব ভালো আনসার করেছো। থ্যাঙ্কস টু অল অফ ইউ, তোমাদের জন্য যে মন দিয়ে আর একটু পড়াশোনা করো। আশা করি চিন্তার কোনো কারণ নেই, সব খুব ভালো হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।